গুরুচাঁদ ঠাকুর জন্ম নিয়েছিলেন 1846 13ই মার্চ। 7 বছর থেকে স্টাডি করলেন। প্রথমত গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষা নিয়েছিলেন পদ্মবিলিয়া দশরথের বাড়ি। তারপরে শিক্ষা গ্রহণ করলেন মল্লকান্দি গোলককীর্তনিয়ার বাড়ি। আপনারা জেনে থাকবেন একটা আশ্চর্য কাহিনী। গুরুচাঁদ ঠাকুরের একবার জ্বর হয়। গোলককীর্তনিয়ার একটা ছেলে ছিল যার নাম ছিল গিরিকীর্তনিয়া। ওই জ্বরে গুরুচাঁদ ঠাকুর লীলা সাঙ্গ করবেন। এমন একটা জ্বর হলো, তখন গুরুচাঁদ ঠাকুর একদম শিশু অবস্থা। গোলককীর্তনিয়ার বাড়ি শিক্ষা গ্রহণ করেন। গোলককীর্তনিয়ার ছেলের নাম গিরিকীর্তনিয়া, দুজনে বন্ধু। এমন জ্বর হলো, গুরুচাঁদ ঠাকুর বললো যে আমার লীলা সাঙ্গ করতে হবে। ওই ছোট অবস্থায় গিরিকীর্তনিয়া বললো কি, তোর জ্বর আমি নিলাম, আমি চলে যাচ্ছি, তুই থেকে যা, তোর থাকতে হবে। জেনে থাকবেন শেষ পর্যন্ত গুরুচাঁদ ঠাকুরের জ্বর গিরিকীর্তনিয়া নিয়ে গিরিকীর্তনিয়া লীলা সাঙ্গ করল। যদি বলেন তাহলে গুরুচাঁদ ঠাকুর ভগবান হলে এটা হবে কেন? এর কারণ ছিল গিরিকীর্তনিয়া একমাত্র ভগবান বলে গুরুচাঁদ ঠাকুরকে মানত। বলছে তুই আমার কেমন ভালোবাসিস? বলে আমার জীবনে সব তোরে দিতে পারি, আমার এই সংসার জ্বালা আর ভালো লাগে না। বলে তা আমার কাছে থাকবি? বলে হ্যাঁ থাকবে। এই যে খেলার সময় ভক্তকে পরীক্ষা করবার জন্য গিরিকীর্তনিয়া নিজের জীবন দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে দেখালো যে ভালোবাসলে তার জীবনও দেওয়া যায়। ভগবানকে যদি কেউ ভালোবাসে সে তার জীবন দিয়েও তারে ভালোবাসতে পারে। ওই গিরিকীর্তনের বাড়িতে গুরুচাঁদ ঠাকুর শিক্ষা গ্রহণ করেছিলেন। 1872 সালে গুরুচাঁদ ঠাকুর সার্বিক শিক্ষা আন্দোলন করেছিলেন। যে আন্দোলনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উনি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন যে আমার এই অনুন্নত সম্প্রদায়ের মানুষ শিক্ষা জানে না, এদের শিক্ষার অধিকার নাই, এরা কোনো স্কুলে ঢুকলে এদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এদের জন্য স্কুল করে দিতে হবে। ব্রিটিশ সরকার, ওরা তো লাভের জন্য এদেশে এসেছিল, ওরা বলল আমরা স্কুল পারমিশন করায় দিতে পারবো, কিন্তু স্কুল করতে যে অ্যামাউন্ট দরকার টাকা আমরা দিতে পারবো না। ওরা কান দিতে যত টাকা পড়তো, একটা টাকা গুরুচাঁদ ঠাকুর কোনোদিন খায় নাই। যত টাকা ওরা কান্দি পড়তো, 1 টাকা গুরুচাঁদ ঠাকুর খায় নাই। প্রত্যেকটা টাকা দিয়ে এই সমাজের কল্যাণ করেছিলেন। কোথায় স্কুল করা যাবে, কোথায় কলেজ করা যাবে। 1931 সালের একটা সেন্সাস রিপোর্ট বেরিয়েছিল, যে রিপোর্টে লেখা আছে 3949 খানা স্কুল করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। আপনি ভাবতে পারেন একটা মানব জীবনে 3949টা স্কুল করা কি যৎসামান্য বিষয়? যেখানে দ্বারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র স্কুল করেছিলেন 35 খানা, আর আমার গুরুচাঁদ করেছিলেন 3949 খানা। হরিবল হরিবল। তার অবদান। আরে বাবা, 1911 সালে যখন সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি মুছে দিলেন, নমশূদ্র টাইটেল দিলেন, যারা কয়াদি ছিল, ফরেদি, যারা জেলে যেত, ওরা জেল থেকে বেরিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে এলো। ঠাকুরের কাছে এসে বললো কি বাবা কি? বলে আপনি তো চন্ডালগালি মুক্ত করেছেন। আসলে তো আমরা চন্ডাল না, আমাদের চন্ডাল বানিয়ে রাখা হয়েছে। অনেকে আসলে এটা বলে না যে আমরা চন্ডাল ছিলাম। সত্যি কি আমরা চন্ডাল ছিলাম? আমাদের চন্ডাল বানিয়ে রাখা, এই বানিয়ে রাখা হওয়া আর আমরা ছিলাম, এর মধ্যে অনেক ডিফারেন্স। তাই তো আমাদের চেপে ধরে রেখে দেওয়া হয়েছিল। এই সমাজের মানুষকে জেলে ঢুকিয়ে দেওয়া হতো।
এদেরকে জেলে দিয়ে ওই হায়ার কাস্ট যারা, এরা ব্রিটিশ সরকারকে বলতো যে এরা শ্মশানে থাকে, মাঠে ডরে ঘাটে, এরা কোনো সামাজিকতা মানে না, এরা চণ্ডাল। এদের জেলে দিয়ে জেলের যত বাজে কর্ম, যত বাজে কাজ সব এদের দিয়ে করানো হতো। গুরুচাঁদ ঠাকুরের কাছে নালিশ গেল। গুরুচাঁদ ঠাকুর মিট সাহেবকে বললেন, মিট, এটার কোনো ব্যবস্থা করা যায়? বললেন, বাবা আমি একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি, আপনি একটা সিগনেচার করে দেন। একটা অ্যাপ্লিকেশন করে দিল, গুরুচাঁদ ঠাকুর একটা সিগনেচার করে দিল। তারপরের থেকে ব্রিটিশ সরকারের কাছ থেকে একটা চিঠি এলো, এরপরের থেকে জেলখানায় কোনো নমশূদ্রকে যদি বাজে কাজ করানো হয় তার জন্য তার জেল হবে। সেই দিন থেকে নমশূদ্র মুক্ত হলো। প্রেমানন্দে হরি বল। আজকে জানো, আজকে যে ইউপি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কেরালা, চেন্নাই কয়েক লক্ষ ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার, এসব গুরুচাঁদের ফসল। এরা তো জানে না, এতদিন এরা জানতেও চাই না। এদের বলা হয় চাঁদশি ডাক্তার। চাঁদশি কয় না, কেন কয় জানো? জয়পুরে তারক ঘোষার বাড়িতে থেকে গুরুচাঁদ ঠাকুর লেখাপড়া করত। এই শশীভূষণ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুর তারক ঘোষার বাড়িতে বসে শিক্ষা গ্রহণ করেছে। ওই জয়পুরের থেকে কিছুটা দূরে একটা গ্রাম ছিল যার নাম ছিল চাঁদশি গ্রাম। ওই চাঁদশি গ্রামে ছিল একজন ডাক্তার, উনি মনসা পুজো করত। এই জন্য যারা চাঁদশি ডাক্তার এরা মনসা পুজো করে, দেখবা। ওই বাড়ি থেকে একটা সম্বন্ধ গেল, ওই চাঁদশি ডাক্তারের একটা মেয়ে বিয়ে দেবে। সম্বন্ধ গেল কার কাছে? গুরুচাঁদ ঠাকুরের কাছে, যে আপনার জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে হয়। গুরুচাঁদ ঠাকুর দেখলো তাই, যদি এর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে একটা আত্মীয়তা যদি বানানো নেওয়া যায় তাহলে কি হবে? আমার সমাজে তো এরা এক মাছ ধরা ছাড়া আর চাষবাস ছাড়া কিছু বোঝে না। তাহলে যারা অল্প শিক্ষিত হচ্ছে এরা এই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারি শিখবে, বিভিন্ন রাজ্যে গিয়ে এরা ডাক্তারি করবে, এর মধ্যে দিয়ে এরা ধনী হবে, একদিন এই জাত উচ্চ পোস্টে যাবে। এই যত চাঁদশি ডাক্তার সব গুরুচাঁদ ঠাকুরের দয়ার ফসল। এই জন্য এদের তখন থেকে চাঁদশি ডাক্তার বলা হয়। এদের চাঁদশি নাম কিন্তু ওই ডাক্তারের থেকে চাঁদশি ডাক্তার। অনেকে জানে না কোন ব্যাপারটা। 1900 সালে যে তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলনের জনক ছিলেন গুরুচাঁদ ঠাকুর। শশীভূষণ ঠাকুরের চাকরি তো হয় না। শশীভূষণ ঠাকুর পরিষ্কার বলেছিলেন, বাবা আমি যদি তোমার ঘরে জন্ম না নিয়ে উচ্চ ঘরে জন্ম নিতাম আমার কবে চাকরি হয়ে যায়। বলে চুপ কর, তোরে চাকরি দেওয়ার জন্য একজন আসছে। বলে তুই কলকাতা যা, তোরে চাকরি দেওয়ার জন্য একজন আসছে, তিনি হচ্ছেন মিট সাহেব। ওরা মিট সাহেবের কাছে গেল, শশীভূষণ ঠাকুরের সাথে কথা হলো। সিএস মিট সাহেবের সঙ্গে কথা হলো। সাহেব বললেন আমি যাব তোমাদের বাড়ি। ওরা কান্দি এলো, গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে কথা হলো। গুরুচাঁদ ঠাকুরকে প্রমাণ দিতে হয়েছিল। গুরুচাঁদ ঠাকুরকে বলেছিল আপনি তো ভগবান। বলে আপনি মাটির মূর্তি কাঁদাতে পারেন? বলে আমি কাঁদাবো কেন, তুই এমনি কাঁদি। তখন ওরা কান্দিতে একটা দুর্গা প্রতিমা ছিল। বলে আপনি তাকিয়ে দেখেন কাঁদে কিনা। ওই প্রতিমার দিকে যখন তাকালো, মিট সাহেব দেখে যে মাটির প্রতিমা চোখের জল ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে। বলছে মাটির প্রতিমা আপনি কাঁদাতে পারেন? মিট সাহেব এসেছিল সব খ্রিস্টান বানাতে। মিট সাহেব জানে না যে আমি নিজে মতুয়া হয়ে যাব, আমি গুরুচাঁদের চরণের দাস হব। হরিবল হরিবল হরিবল। নমো
নমকুলপতি যে গুরুচাঁদ ঠাকুর, এটা নমশূদ্ররা বলে নাই, বলেছিল কে জানিস? যখন কলকাতার রাজধানী দিল্লিতে রাজধানী হয়, তখন এই দুটি বঙ্গ, পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ তখন অখণ্ড, ভাগাভাগি হয় নাই। তখন রাজপ্রতিনিধি ছিল এই দুই বঙ্গের, তার নাম ছিল লর্ড কারমাইকেল। ইনি এই দুটো বঙ্গ পরিদর্শনে আসেন এবং পদ্মা নদীর পারে গুরুচাঁদ ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়, আপনি আসবেন। গুরুচাঁদ ঠাকুর সাক্ষাৎ করতে আসবে। উনি তো ইংলিশ সম্বন্ধে তো পারদর্শী না। উনি মীর সাহেবকে বললেন, মীর, আমাদের মধ্যে যে কথোপকথন হবে তার মুখপাত্র তুমি থাকবা, কথা তোমাকে বলতে হবে, তোমার সবকিছু বলতে হবে। মুখপাত্র হলো কে? মীর সাহেব। গেল 4 জন, বিশ্বদেব দাস, মোট 4 জন লোক সাথে গিয়েছিল। বিধু চৌধুরী, ঠিক 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 ঠিক, বাবা সঠিক, এইরকম 4 জন লোক গিয়েছিল। সমস্ত কথা মীর সাহেবের সঙ্গে আলোচনার পরে লর্ড কারমাইকেল নিজে বলেছিলেন, আমি সব শোনার পরে বুঝতে পারলাম এই নমশূদ্র কুলপতি যদি কেউ হয় তিনি একমাত্র গুরুচাঁদ ঠাকুর। হরিবল হরিবল। উনি যে কুলপতি এটা ব্রিটিশ সরকারের দেওয়া টাইটেল। ভাবো তুমি, আজকে একটা কথা আমি বুঝি না, হরিগুরুচাঁদকে যারা মানে, যারা ব্রাহ্মণ্যবাদকে ত্যাগ করতে পারে নাই, তারা প্রকৃতভাবে হরিগুরুচাঁদকে মানে কিনা এটা ভাববার বিষয়। হরিচাঁদ ঠাকুরকে আসতে হতো না যদি এই ব্রাহ্মণ্যবাদ না থাকতো। এই মানুষগুলোকে এত প্রেসার করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, এখনো পর্যন্ত আমার মানুষ সেই ব্রাহ্মণ বলতে পারে না, সেই বাউন বলতে পারে না। আপনারা জেনে থাকবেন, গোলক পাগল যখন দেহ ত্যাগ করে, গুরুচাঁদ ঠাকুর পরিষ্কার বলেছিলেন, যতদিন না পর্যন্ত ব্রাহ্মণের এই বিজ্ঞাপন মার্কাজ শাস্ত্র গ্রন্থ শেষ না হবে, ততদিন পর্যন্ত এই জাতির মুক্তি নাই। আপনি নবদ্বীপে যাবেন, নবদ্বীপে যদি কোনো একটা ব্যক্তি দেহত্যাগ করে, নবদ্বীপে যদি কোনো একজন মানুষ দেহত্যাগ করে, কোনো বৈষ্ণবের জেনে রাখা দরকার, তার যদি শ্রদ্ধা কর্ম করা হয়, তার শ্রদ্ধা ক্রিয়া করা হলে আর একজন বৈষ্ণব দিয়ে করা হয়, কোনো ব্রাহ্মণ লাগানো হয় না। কথাটা মাথায় রাখো। নবদ্বীপে কোনো বৈষ্ণব যদি দেহত্যাগ করে, কোন বৈষ্ণব, সেই বৈষ্ণব দেহত্যাগ করলে তার শ্রদ্ধা ক্রিয়া যদি কাউকে দিয়ে করা হয়, সেটা বৈষ্ণব দিয়ে করা হয়, কোনো ব্রাহ্মণ আনা হয় না। আচ্ছা, তাহলে একজন মতুয়া মারা গেলে তার কাজ মতুয়া দিয়ে হবে না কেন? কথা বুঝতে পারতেছ? একজন বৈষ্ণব মারা গেলে যদি সেই বৈষ্ণবের কাজ বৈষ্ণব দিয়ে হয়, সেখানে যদি বাউন না আসে, তাহলে একজন মতুয়ার কাজ মতুয়া দিয়ে হবে না কেন? আসলে কোন বাউন বাধা দেয় না, বাধা দেয় আমার নম। কোন নমশূদ্র যদি মনে করে যে আমি আমার কাজ আমার মতুয়া দিয়ে করাবো, আর এক নম যাই বাধা দেয়, আরম্ভ সৃষ্টি। এই জাতের শত্রু জাত কয় আমার বাপদাতা করে গেছে, আমি করবো না। গোলক পাগল মারা যাওয়ার পরে মাত্র 3 দিনের দিন তার কাজ করেছিল তার গোসাই। শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ তার প্রমাণ। কেন মতু দিয়ে কাজ করলে কি হবে? তুমি নরকে যাবা, তাই তুমি স্বর্গে যাবা। আমাদের মধ্যে কত বাজে প্রথা, এগুলো কবে বলবা? তোমরা শিক্ষিত হয়েছো, এখন বুঝবা না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয়, আগে শিক্ষা জলে বাস। শিক্ষিত না হলে তোর জ্ঞান আসবে না। ওদের গ্রন্থে লেখা আছে কি,
বলে যদি মা বাবা মারা যায় তাহলে পুরুষ যে ছেলেটা চুল ফেলে দিতে হবে, আর মেয়েটা চুল ফেলবে না, ওর আগা দিয়ে 2 আঙুল কেটে ফেললে হয়ে যাবে। কত বড় ট্যাক্স বোঝো? ওরা জানে যদি শাস্ত্রে লেখে যায় যে মেয়েটারও চুল ফেলতে হবে, তাহলে কেউ আর চুল ফেলবে না, কারণ মাইয়া ছেলে চুল ফেললি তাই নিয়ে কেউ ঘর করে না। ওই জন্য বুঝে শুনে লেখিছে যে 2 আঙুল চুল কাটলি হয়ে যাবে। আপনি মানত করলেন সারা জীবন ঠাকুরের কাছে, হে ঠাকুর আমার বংশের প্রদীপ একটা ছেলে যদি হয় আমার জীবন ধন্য হয়ে যায়, একটা ছেলে তুমি দিও। যেদিন বউটা হাসপাতালে গেল, যেই ছেলে হওয়া খবর পালো, সেই দিন বাড়ি বলে দিল যে আজকের থেকে আর পুজো দেওয়া যাবে না, আজকের থেকে আর ঠাকুর পুজো হবে না। কেন? বলো ওই বাড়ি সূচনা পেয়ে গেছে। যে ভগবান ডাকি ডাকি একটা ফল পালো, যেদিন থেকে ফলের জন্ম হলো সেই দিন থেকে মন্দির বন্ধ হয়ে গেল। কথা বুঝে গেছে? আচ্ছা, যে ভগবানকে ডেকে ছেলে পেলাম, তাহলে আমার উচিত ছিল যেদিন ছেলে জন্ম নিয়েছে অন্তত সেই দিনে আরো বড় করে ঠাকুরের পূজা করা, যে তুমি আমার কথা শুনেছ, পরম বান্ধব তুমি জগতে আছো। আর আমরা করি কি? ওই দিনে দরজা কবাট বন্ধ করে দিই আর পুজো দেওয়া। এখন ঠাকুর ডাকে কি, ওরে শালারে সল দিয়ে তো জাটমারা খাইছি রে, এটা আমার পুজোই বন্ধ হয়ে গেছে। একটা লোক দেহ ত্যাগ করবে, যেই মারা যাবে সেই বাড়িতে মন্দির টন্দির বন্ধ করে দেবে, কয় যে কাল ওষুধ করিস। এই কাল ওষুধ কি? কারে কাল ওষুধ কয়? কয় যে ওই কয়দিন পুজো দেয়া যাবে না। বিশ্বকবি কহিলেন সীমার মাঝে, এই কোন দিক টাকা, আমার দিক টাকা, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধু। ঈশ্বর তো আমার মধ্যে। আচ্ছা, আমি যখন খাই আমি নিবেদন করি না, হে ঠাকুর তুমি নিও, বলে না? তাহলে ঠাকুরের দেয়া হয়ে গেল না? তাহলে আমি যখন খাই ঠাকুরের তো দেয়া হয়ে যায়, তাহলে মন্দির বন্ধ করে লাভ কি? না দোষ যত মন্দিরে গেছে। কথা বোঝা যাচ্ছে নাকি? গেটি তো জুলোবানে, আবার ওই বাউন ডাক্তার না। আমি যখন খাচ্ছি, আমি যে 13 দিন পর্যন্ত কাজ করছি, এই 13 দিন তাহলে আমিও না খেয়ে থাকি। ঈশ্বরকে যখন সেবা দেওয়া যাবে না, তাহলে আমার দেহটা তৈরি মায়ের চার পিতার চার, পরম পিতা ঈশ্বর যিনি 10 দিয়েছেন তিনি, তাহলে আমার মধ্যে সে, আমি যখন আহার নিচ্ছি তাহলে আমি কেন তার পুজো করতে পারবো না? ওই কয়দিন মন্দির আটকাতে হবে কেন? না না, এ করা যাবে না। ওই কয়দিন আরো বেশি করে ঈশ্বরকে ডাকতে হবে, মন্দির খুলে দেবা, ঠাকুরের গ্রন্থ পাঠ করবা। পুত্র এবং কন্যার সাথে মা এবং বাবার দেহের একটা কানেকশন থাকে, কারণ তোমার দ্বারা, তোমার মা এবং বাবার দ্বারা তোমার দেহখানা গঠিত। কি করবা? ওই কয়েকদিন ব্রহ্মচর্য পালন করে ঠাকুরের কাছে বসে চোখের জল ছেড়ে দিয়ে বলবা, হে ঠাকুর আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়ের ভাগ আমরা কয় ভাই বোন নিলাম, তুমি দয়া করে তারে তোমার চরণ তলে দিও। তোমার চোখের জলে তার চরণ ধৌত হবে, তোমার জন্য, তোমার কান্নার জন্য ঠাকুরের চরণ প্রান্তে সে জায়গা পাবে। আর তুমি কি করো? ওই কয়দিন মন্দিরের দরজা আটকায় থাও। এগুলো বাদ দাও, এগুলো অপসংস্কৃতি। এতদিন পর্যন্ত ওরা যা জানিয়েছে আমরা তাই বুঝেছি, কারণ আমরা গ্রন্থ, আমরা বই পড়তে পারতাম না, এই জন্য পড়তে পারতাম না। জানো একটা ঘটনা শোনো। গিরিশ বসু একদিন গিয়ে গুরুচাঁদ ঠাকুর বলছে, বাবা আসতে, বাবা আমার কাছে কিছু টাকা আছে, আমি একটু সৎ কাজে ব্যয় করবো। গুরুচাঁদ ঠাকুর বললেন, একটা স্কুল করে দিন, শিক্ষাদানের উপরে বড় দান আর কিছু নাই। যারা মানুষের উপকার করতে চাও, আমি বলছি তো, যদি কেউ বিএ পাশ করো, গ্রামে 10টা ছেলে পড়াও,
তোমার জীবনে অর্থ দান করতে হবে না। তুমি যে শিক্ষিত হয়েছো, তুমি যে 10টা ছেলেকে শিক্ষা দান করে গেলে, এই শিক্ষা দানের উপরে পৃথিবীতে আর কোনো দান নাই। গুরুচাঁদ ঠাকুর বললেন কি, এটা স্কুল করে দে না, আমার নিম্ন বর্ণের এরা তো স্কুলে পাঠশালায় যেতে পারে না, একটা স্কুল হলে এরা শিক্ষা পাবে। বলেন ঠিক আছে। ওই ফুকুডি আর কয় ভট্টাচার্য ওরা খবর পেয়ে গিরিশ বসুনি ডাকলো, শোনো কি তুমি বলে স্কুল করে দিচ্ছ? বলে হ্যাঁ, আমার কিছু টাকা আছে, গুরুচাঁদ ঠাকুরের কাছে গেছি, উনি স্কুল করে দিতে চাইছে। বলে ও আগে স্কুল করে দিবা কেন? ওরা আর আসবে না? ওকে যদি একবার অক্ষর জ্ঞান জন্মে যায়, তোমার বাড়ি আর আসবে না? আর ওই চলা ভাড়ায় রাখতে পারবা না? ওই স্কুল করে দরকার নাই, ওকে চিকিৎসালয় করে দাও। স্কুল দিয়ে না, ওরা একবার পড়তে পারলে চিঠি নিয়ে আসবেও না, আর শালা চলাও পারাতে পারবা না। তার মানে কি, ওরা জানতো যেদিন এরা শিক্ষিত হবে সেদিন এরা মূল সত্য জেনে যাবে। একটা সময় ছিল আমার সমাজের মানুষ যদি ওং শব্দ উচ্চারণ করতো, জিহ্বা কেটে নেওয়া হতো। আমার সমাজের মানুষ কোন ধর্ম উপদেশ দিলে তার গালের মধ্যে সীসার তেল ঢেলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তো ওং শব্দ টেলিফোনে বাজে, এখন তো আর কিছু করা লাগে না। তার মানে এখন এরা শিক্ষিত হয়ে বুঝে গেছে এসব ভণ্ডামিতে আর আমার সমাজের মানুষ ভুলবে না। আজকে গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো না, এই অনেক বৈরাগী আছে, ও গীতাও পড়া লাগতো না। আমি তো বলে থাকি যে একজন বৈরাগী যদি গীতাও পড়ে, ওই গীতা ধরার আগে গুরুচাঁদকে প্রণাম করা তার দরকার। গীতা খারাপ না, আমি গীতা খারাপ বলছি না, গীতা একটা অমূল্য গ্রন্থ। গীতার যে বাণী, গীতা পড়লে মানুষের জ্ঞান জন্মায়, কিন্তু গীতা পড়ার অধিকার তুমি পেলে কবে? তুমি তো বর্ণ, তোমার অক্ষর জ্ঞানই জানা ছিল না, স্বরবর্ণ কি ব্যঞ্জন বর্ণ কি তুমি তো জানতে নেই। গুরুচাঁদ ঠাকুর শিক্ষার সুযোগ করে দিল, তারপরে তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে পারলে, তারপরে তুমি পড়া শিখলে। তাহলে অক্ষর জ্ঞান না হলে তুমি গীতা পড়তে পারতে না। তাহলে গীতা ধরে অন্তত গুরুচাঁদের নামে একটা প্রণাম করা দরকার। হে ঠাকুর, তুমি শিক্ষা দিয়েছিলে বলে আজকে আমি গীতা পড়তে পারছি, ধন্য ধন্য তুমি গুরুচাঁদ, ধন্য ধন্য। আপনি বৈষ্ণব সমাজের মানুষ হলেও আপনার ছেলেটা যদি চাকরি পায়, আপনার কি উচিত না একবারও গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করা? আপনি একটা সার্টিফিকেটে নমসূত্র লিখছেন, যেখানে চন্ডাল লিখতে হতো সেখানে নমসূত্র লিখছেন, আপনার একবারও কি উচিত না যে এই টাইটেলটা লিখার আগে গুরুচাঁদের কথা একবার স্মরণ করা? আরে ভগবান বলে না মানলেও সে যে তোমার উপকার করছে, সেই হিসাবেও তো একটা প্রণাম পায়। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এই জন্য শ্রী গুরুচাঁদের অবদান আমরা ভুলিতে না পারি। যা দিয়ে গেছেন আমার শ্রী গুরুচাঁদ ধনী। এই জন্য যেটা গান আছে না, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত ঢেলে দেয় শত্রুরা ঠাকুর বাড়িতে কোনদিন, তবু না শোধ হবে ঠাকুর গুরুচাঁদের ঋণ, তবু না শোধ হবে ঠাকুর গুরুচাঁদের ঋণ। মনুর সংবিধানে শূদ্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস। তার মানে এরা ভোগবিলাস করতে পারবে না, এরা কোনো ভালো জায়গা শুতে পারবে না, এরা ভালো কিছু খেতে পারবে না। এই যে আমরা যে ড্রেসগুলো পরে আছি, এই অধিকার আমাদের ছিল না। আমাদের অধিকার ছিল কি জানো? ওই একটা মরাকে যে সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যায়, ওই সাদা কাপড় পরার অধিকার ছিল আমাদের। এই জন্য তখনকার আমার সমাজের মানুষ ওই দোকাঠে কাপড় পরত।
ওই মরার কাপড়। মনু সংবিধানে শূদ্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস, অনন্তকাল থাকবে এরা 3 বর্ণের সেবা দাস। মনু সংবিধানে শূদ্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস, অনন্তকাল থাকবে এরা 3 বর্ণের সেবা দাস। সিরে ফেলে স্বার্থেরই ফাঁস, সিরে ফেলে স্বার্থেরই ফাঁস, শূদ্রদের করলে সাধন ও তাই কোনদিন শোধ হবে না। ওরে চন্ডাল বলে ডাকতো সবাই, এদের দিত যে ঘৃণার থুৎকার, ও তাই বক্তৃতায় কাঁপালেন গুরুচাঁদ ব্রিটিশের দরবার। এদের চন্ডাল বলে ডাকতো সবাই, দিত যে ঘৃণার থুৎকার, ও তাই বক্তৃতায় কাঁপালেন গুরুচাঁদ ব্রিটিশের দরবার। ও তাই মুক্ত এরা মুক্ত স্বভাব, ওরে মুক্ত এরা মুক্ত স্বভাব, কারণ এরা যে পতিত জাতি ও তাই কোনদিন শোধ হবে। উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। ও যদি হয়ে তার ভক্ত মুখের বাজার রক্ত, যদি হয়ে তার ভক্ত মুখের বাজার রক্ত, ফেলে দেয় শূদ্ররা ঠাকুর বাড়িতে কোনদিন তবু না শোধ হবে আমার গুরুচাঁদের ঋণ। ও তাই কোনদিন শোধ হবে না আমার গুরুচাঁদের ঋণ। এদের চোখ তুলিয়া নেওয়া হতো, কেউ যদি বেদ করত দর্শন, কারণ ওরা জানতো যে আমরা বইতে কি লিখে রেখেছি। এদের চোখ তুলিয়া নেওয়া হতো, কেউ যদি বেদ করত দর্শন, এদের কানে ঢালতো গরম সীসার তেল, কেউ যদি করত শ্রবণ। ও তাই চোখ তুলিয়া নেওয়া হইতো, কেউ যদি বেদ করত দর্শন, কানে ঢালতো গরম সীসার তেল, কেউ যদি করত শ্রবণ। এসব পুরে অর্বাচীনের দর্শন, এসব পুরে অর্বাচীনের দর্শন, বলেন শূদ্রদের সূক্ষ্ম স্বাধীন ও তাই কোনদিন শোধ হবে না ঠাকুর গুরুচাঁদের ঋণ। যদি হয়ে তার ভক্ত মুখের বাজার রক্ত, ও যদি হয় হয়ে তার ভক্ত মুখের বাজার রক্ত, ঢেলে দেয় শূদ্ররা ঠাকুর বাড়িতে কোনদিন তবু না শোধ হবে আমার গুরুচাঁদের ঋণ। ও তাই কোনদিনও শোধ হবে না ঠাকুর গুরুচাঁদের ঋণ। এই জন্য তার ঋণ শোধানো কভু নাহি যায়। এ হাজার কথা বললেও শেষ হয় না রে ভাই। দাঁড়াইয়া বলি আমি ধর্মসভা স্থান, পতিত উদ্ধার করলেন আমার দয়াল গুরুচাঁদ। তার উপরে এ সংসারে বান্ধব কেহ নাই, ছোট্ট একটা মীমাংসা সভায় দিতে চাই। 1885 সালে গুরুচাঁদ ঠাকুরের নামে একবার 20 টাকা ট্যাক্স ধার্য হয়েছিল, 20 টাকা ট্যাক্স ধার্য হয়েছিল 1885-তে। কেন ট্যাক্স ধার্য হলো? এই কিছু কুচক্রী মহল ব্রিটিশ সরকারের কাছে গিয়ে বলল, ওরা কান্দিতে এত টাকা পড়ে, 1 টাকা ট্যাক্স গুরুচাঁদ দেয় না। গুরুচাঁদ ঠাকুর একটা চিঠি লিখে পাঠালো, আমার বাবা ছিল ঠাকুর, এখানে ভক্তরা দান দেয়, দানের কোনো ট্যাক্স হয় না, অতএব আমার বাবার যে টাকা, এই টাকার অধিকার শুধু ভক্তদের, এই টাকার অন্য কারো অধিকার নাই। এখন ব্রিটিশ সরকার ভাবলো ট্যাক্স বসাবো কিভাবে। ওরা চিন্তায় থাকলো যে গুরুচাঁদ ঠাকুরকে ট্যাক্সে বসাতেই হবে।
উনি করলো কি, ব্রিটিশ সরকারের থেকে বললো যে তাহলে উনি তো বাণিজ্য করে, বাণিজ্যের থেকে ট্যাক্স দিতে, উনি যে বাণিজ্য করে টাকা লাভ করে সেই টাকা ট্যাক্স দিতে হবে। যেদিন ব্রিটিশ সরকার পেয়দা পাঠালো ওরা কান্দি, ওরা যা মাত্র গুরুচাঁদ ঠাকুর বলল আমি আমার বাণিজ্যের থেকে 20 টাকা ট্যাক্স দেব। ব্রিটিশ সরকার বলল আরে শালা এইরকম প্রজা তো পাওয়া যায় না যে সাইডে ট্যাক্স দেয়, নিজে সেদে সেদে ট্যাক্স দেয়, এত বড় ভালো প্রজা নাই। ট্যাক্সটা গুরুচাঁদ ঠাকুর দিয়েছিল কেন জানো? গুরুচাঁদ ঠাকুর জানতো যে ব্রিটিশ সরকার জানে আমার সমাজে কোনো ধনী মানুষ নাই, কেন তার রাজস্বী কয় শোন। ব্রিটিশ সরকার জানে যে আমার সমাজে কোনো ধনী মানুষ নাই, আজকে আমি যদি 20 টাকা ট্যাক্স দিই তাহলে আমার সমাজের মানুষ জেনে যাবে, ব্রিটিশ সরকার জেনে যাবে নমশূদ্রদের মধ্যেও ধনী মানুষ আছে যে নিজে সেদে 20 টাকা ট্যাক্স দিতে পারে। তখনকার 20 টাকা মানে বিরাট ব্যাপার। উনি শুধু ব্রিটিশ সরকারের কাছে আমার সমাজের মানুষদেরকে তুলে ধরার জন্য 20 টাকা ট্যাক্স দিয়েছিলেন। তাদেরকে জানালেন যে আমার সমাজের মানুষ তারা সামাজিকতা মানে, তারা সরকারের আইন মেনে চলে, তারা সরকারের একটা টাকাও মেনে খায় না। নিজে টাকা যখন হরিদাসপুরে গুরুচাঁদ ঠাকুর কারবার করতেন আসতে, কত টাকা নিজে হাতে মানুষের মধ্যে বিতরণ করেছে, তুমি নিয়ে যাও। তবে তাদের কাছ থেকে কিছু কমিশন নিয়েছিল। যদি বলেন কমিশন কেন নিয়েছিল, গুরুচাঁদ ঠাকুর যদি সেদে টাকা দিত ওই যে নিয়ে চলে যেত, ওই টাকার উপরে আর কোনো ওর মমতা থাকতো না। যেহেতু একটা পেশার রেখেছিল, ওই টাকা নেওয়া মাত্র তার মনে ভাবনা ছিল যে এই টাকা আমার পরিশোধ করতে হবে, যাতে তার কাজের সঙ্গে একটা একাগ্রতা বাড়ে। উনি বলতেন টাকা নিয়ে যাও, আমার একটা কমিশন দেবা। একটা টাকা নিজে জীবনে খাইনি, তোমার 5 লাখ টাকা দিল, সেখান থেকে তুমি টাকা ফেরত দিবা। কবে দিবা? যেদিন তুমি ধনী হয়ে যাবা, টাকায় টাকা হয়ে যাবে, সেদিন তো তোমার ফিরাই দিতে সমস্যা নাই, সেদিন তুমি টাকা দিয়ে দিও আর কিছু কমিশন দিও। কেন? আমার এই টাকা দিয়ে এই সমাজের স্কুল করতে হবে, এই সমাজের কলেজ করতে হবে, এই সমাজের সম্মিলন করতে হবে। ভাবো, উনি যদি খালি নিজে টাকার চিন্তা করত, তখনকার সময় কয়েক কোটি টাকার মালিক, কিন্তু নিজে একটা টাকা খাবে বলে ধরে রাখে নাই, সমস্ত টাকা দিয়ে শুধু এই জাতির উপকার করেছিল, নিজের জন্য কোনোদিন ভাবেন নাই। এই জন্য তার মতো বান্ধব জগতে আর কেউ নাই। শ্রী গুরুচাঁদ আমার সর্বশ্রেষ্ঠ জগৎময়, তার মতো বারে জগতে অন্য কেহ নাই।